কি হবে যদি তুমি এক রাতে নিজের শহরকে সম্পূর্ণ বদলে যেতে দেখো? যদি চারপাশের মানুষ আচমকা হিংস্র দানবে পরিণত হয় আর পালানোর কোনো উপায় না থাকে? কথা বলছিলাম 2024 সালে মুক্তিপ্রাপ্ত ম্যাডস মুভি নিয়ে। এটি একটি ইন্টেন্স সিঙ্গেল টেক হরর থ্রিলার, যেখানে রোমান নামের এক তরুণের সাধারণ রাত মুহূর্তের মধ্যে ভয়াবহ দুঃস্বপ্নে পরিণত হয়। আসলে কি হয়েছিল রোমানের সাথে? কিভাবে শুরু হলো এই সংক্রমণ? এই সব প্রশ্নের উত্তর পেতে চলুন মুভিটি বিস্তারিতভাবে ব্যাখ্যা করা যাক। মুভির শুরুতে আমরা রোমান নামের একটা ইয়াং ছেলেকে দেখি, যে ড্রাগ ডিলারের কাছে ড্রাগ নিতে এসেছিল। ড্রাগস নেওয়া হয়ে গেলে সে সেখান থেকে নিজের বাবার গাড়ি নিয়ে বেরিয়ে যায় পার্টি করতে, কারণ আজ তার জন্মদিন। গাড়ি চালানোর সময় সে ধূমপান করছিল, কিন্তু হঠাৎ করে সিগারেটটা গাড়ির সিটে পড়ে গেলে সে রাস্তার এক সাইডে দাঁড়িয়ে সেটা ঝেড়ে ফেলতে শুরু করে। ঠিক তখনই কেউ একজন তার গাড়ির সামনে চলে আসে। পরক্ষণেই একটা মেয়ে, যার সারা শরীরে ব্যান্ডেজ লাগানো ছিল, সে তার গাড়িতে ঢুকে বসে পড়ে। রোমান তাকে গাড়ি থেকে নেমে যেতে বললে মেয়েটা কাঁদতে কাঁদতে তাকে গাড়ি স্টার্ট দেওয়ার জন্য ইশারা করতে থাকে। রোমান বুঝতে পারে মেয়েটি কোনো সমস্যার মধ্যে রয়েছে। এই ব্যাপারে জিজ্ঞাসা করলে মেয়েটি কোনো উত্তর দেয় না এবং সমানে কাঁদতে থাকে। তাই রোমান এমার্জেন্সি নাম্বারে কল করে মেয়েটির ব্যাপারে জানালে তারা বলে যে তারা এখনই তাদের লোকেশনে অ্যাম্বুলেন্স ও পুলিশ পাঠাবে। পুলিশের নাম শুনে রোমান কল কাট করে দেয়, কারণ তার কাছে ড্রাগস আছে আর পুলিশ এলে সেও ফেঁসে যাবে। তাই সে ডিসাইড করে যে সে নিজেই মেয়েটিকে কোনো হসপিটালে ড্রপ করে দেবে। পার্শ্ববর্তী কোনো হসপিটালের উদ্দেশ্যে রওনা হলে মেয়েটা অদ্ভুত আচরণ করতে শুরু করে এবং পাগলের মতো চিৎকার করতে থাকে। তার সাথে কি হয়েছে, তাকে কে হার্ট করেছে জানতে চাইলে মেয়েটি একটা রেডিও অন করে শোনায়, যেখানে বলা হচ্ছিল সাবজেক্ট C39 ফিমেল, যার বয়স আনুমানিক 20 থেকে 25 বছর ও উচ্চতা 1.77 মিটার্স, সে পালিয়ে গেছে। নিরাপত্তার জন্য তার দাঁত, জিভ ও লালাগ্রন্থি রিমুভ করা হয়েছে, যার মাধ্যমে তাকে চিহ্নিত করা যাবে। রোমান তাদের ভাষা বুঝতে না পারলে মেয়েটি রোমানকে হাঁ করে দেখায় যে সাবজেক্ট C39 অন্য কেউ নয়, বরং সে নিজেই। আসলে মেয়েটির ওপর কোনো এক ধরনের এক্সপেরিমেন্ট করা হচ্ছিল, যেখান থেকে সে পালিয়ে এসেছে। কিন্তু রোমান কিছুই বুঝতে পারে না এবং তাকে আশ্বাস দিতে থাকে যে হসপিটালে গেলে সব ঠিক হয়ে যাবে। শেষমেশ রোমানকে বোঝাতে না পেরে মেয়েটা রাগে এবং হতাশায় গাড়িতে মাথা ঠুকতে থাকে এবং গাড়ি থেকে একটা ধারালো অস্ত্র খুঁজে নিজেকে স্ট্যাব করতে শুরু করে। রোমান তাকে আটকানোর চেষ্টা করলে মেয়েটি তার গায়ে রক্ত বমি করে সেখানেই মারা যায়। ভয়ে রোমান প্যানিক করতে শুরু করে এবং কিছুই বুঝতে পারে না যে এখন সে কি করবে। তাই সে সবার নজর এড়িয়ে গাড়ি নিয়ে নিজের বাড়ির গ্যারেজে এসে দরজা বন্ধ করে দেয়। এখন তার গাড়িতে একটা লাশ পড়ে আছে, যেটা কোনো সাধারণ ব্যাপার না। নিজেকে আয়নায় দেখে সে খুবই ফ্রাস্ট্রেটেড হয়ে যায়, কারণ তার সারা শরীরে রক্ত লেগেছিল। স্নানে গিয়ে সে নিজেকে দোষারোপ করতে থাকে, কারণ যদি সে গাড়ি না থামাতো তাহলে তার সাথে এসব হতো না। তখনই তার বাবা তাকে ফোন করে গাড়ির ব্যাপারে জিজ্ঞেস করে যে সেটা ঠিক আছে কিনা। আসলে গাড়িটা তার বাবার খুব পছন্দের, আর এই জন্যই গাড়িতে সিগারেট পড়ে যাওয়ায় রোমান খুব ভয় পেয়ে গেছিল, আর এই চক্করে সে গাড়িটা থামিয়েছিল। রোমান তার বাবাকে কোনো কিছু না জানিয়ে বলে যে সব ঠিক আছে। এরপর ফোন রেখে গাড়ির কাছে গেলে সে দেখে যে মেয়েটা সেখানে নেই। ঠিক তখনই ডোরবেল বেজে ওঠে। দরজায় ছিল রোমানের গার্লফ্রেন্ড অ্যানা। আজ রোমানের বার্থডে, তাই সে রোমানের সাথে কিছু টাইম স্পেন্ড করতে এসেছিল। রোমান অ্যানাকে দেখে আবারও প্যানিক করতে শুরু করে এবং তাকে সেখানেই দাঁড়াতে বলে ভেতরে যায় মেয়েটাকে খুঁজতে, কিন্তু সে মেয়েটিকে কোথাও দেখতে পায় না। রোমানের এইরূপ আচরণ দেখে সন্দেহ হলে অ্যানা তাকে প্রশ্ন করতে শুরু করে, কিন্তু রোমান তার কোনো কথারই উত্তর দেয় না। তখনই সেখানে তাদের বাকি বন্ধুরাও চলে আসে তাদের পার্টিতে নিয়ে যাওয়ার জন্য। তো রোমান অ্যানাকে তাদের সাথে পাঠিয়ে বলে যে সে একটু পরে আসবে, কিন্তু তারা জোর করতে থাকলে রোমান তাদের সাথে যেতে রাজি হয়। তবে যাওয়ার আগে সে আরও একবার বাড়িতে এসে সিসিটিভি চেক করে, কিন্তু মেয়েটাকে কোথাও দেখতে পায় না।
তো সে হাউস অ্যালার্ম অ্যাক্টিভেট করে বন্ধুদের সাথে পার্টি করতে চলে যায়। যাওয়ার পথে রাস্তায় রোমান আনইজি ফিল করতে শুরু করলে অ্যানা ভাবে সে হয়তো ড্রাগসের নেশায় এমন আচরণ করছে, কিন্তু পার্টিতে আসার পরেও রোমান অদ্ভুত আচরণ করতে থাকে। বন্ধুরা সবাই তাকে জিজ্ঞেস করতে শুরু করলে সে কোনো উত্তর না দিয়ে একটা রুমে চলে যায়, যার বাথরুমে অ্যানা ও তার ফ্রেন্ড জুলিয়া ড্রাগস নিচ্ছিল। রোমান তাদের লুকিয়ে দেখতে থাকে। কথায় কথায় জুলিয়া অ্যানাকে জানায় যে সে প্রেগনেন্ট। যেহেতু জুলিয়া সিঙ্গেল, তাই অ্যানা প্রশ্ন করলে জুলিয়া বলে সে তারই বয়ফ্রেন্ড রোমানের সাথে ইন্টিমেট হয়েছে। এটা শুনে অ্যানা সেখান থেকে চলে যায়। এরপর রোমান জুলিয়ার কাছে আসে, যেখানে তারা দুজন ইন্টিমেট হতে শুরু করে, যার মানে রোমান এবং জুলিয়া দুজনেই অ্যানাকে চিট করছিল। ইন্টিমেট হওয়ার সময় জুলিয়া নোটিশ করে যে অন্ধকারেও রোমানের চোখ গ্লো করছে। এই ব্যাপারে রোমানকে জানালে সে আয়নায় নিজেকে দেখে অবাক হয়ে যায়। একই সাথে সে অদ্ভুতভাবে নিজের ঘাড় মুভ করছিল, যেন সে নিজেকে নিয়ন্ত্রণ করতে পারছে না। তখনই তার বাবা তাকে ফোন করে বলে যে তাদের হাউস অ্যালার্ম অন হয়ে গেছে এবং তিনি মোবাইলের মাধ্যমে বাড়িতে কাউকে ঘুরতে দেখেছেন। রোমানের বাবা শহরের বাইরে ছিলেন, তাই তিনি তাড়াতাড়ি রোমানকে বাড়ি গিয়ে চেক করতে বলেন। রোমান পার্টি থেকে বেরোতে শুরু করলে আমরাও তার চোখ আলোকিত হতে দেখি, যা একেবারেই স্বাভাবিক নয়। অ্যানা এসে রোমানকে কিস করতে শুরু করলে রোমান তাকে সরিয়ে পার্টি থেকে বেরিয়ে আসে। যেখানে তার এক ফ্রেন্ড তাকে আটকাতে চেষ্টা করলে রোমান আচমকাই তাকে বেপরোয়াভাবে মারতে আরম্ভ করে, যা দেখে জুলিয়া তাকে থামাতে আসলে সে তাকেও ধাক্কা মেরে ফেলে দেয়। এরপর সে বাইসাইকেলে করে দ্রুত বাড়ি যায় এবং অ্যালার্মটা অফ করে দেয়। রোমানের বাবা তাকে কল করে জিজ্ঞেস করে যে বাড়ি থেকে কিছু চুরি হয়েছে কিনা। রোমান না বললে তার বাবা অ্যাবনর্মালভাবে হাসতে শুরু করে। এরপর কিচেনে গেলে রোমান নোটিশ করে যে সব কিছু লণ্ডভণ্ড অবস্থায় পড়ে রয়েছে। সেখানেই সেই ট্যাকটিক্যাল রেডিওটাও পড়েছিল, যার মধ্যে এক্সপেরিমেন্টের রেকর্ডিং চলছিল। দেওয়ালে লেগে থাকা রক্তের দাগ দেখে ফলো করতে করতে রোমান বাথরুমে গিয়ে পৌঁছায়, যেখানে সেই মেয়েটি বাথটাবে বসে নিজেকে আবারও ছুরি দিয়ে আঘাত করছিল। রোমান ছুরিটা ছিনিয়ে নিলে মেয়েটা নিজের শরীর থেকে একটা ট্র্যাকিং ডিভাইস বের করে রোমানকে ইশারা করে সেটা ফেলে আসার জন্য। কিন্তু রোমান ভয় পেয়ে বাইরে বেরোতে গেলে কয়েকজন স্পেশাল ফোর্সের আর্মি অফিসারকে দেখে, যারা মেয়েটিকে খুঁজতে খুঁজতে তার বাড়ি অবধি পৌঁছে গেছিল। ভয় রোমান লুকিয়ে পড়ে, কিন্তু মেয়েটি ধরা পড়ে যায়, যা দেখে পালাতে গেলে তারা রোমানকেও দেখে ফেলে। রোমান পিছনের দরজা দিয়ে পালিয়ে রাস্তায় চলে আসে, কিন্তু এই সময় সে নিজেও অমানবিক আচরণ করছিল। সে খুবই ভয়ানকভাবে হাসতে হাসতে রাস্তায় শুয়ে নিজেকে কামড়াতে থাকে এবং রাস্তা চাটতে শুরু করে। তখনই সেখানে আর্মি ভ্যান এসে তাকে তুলে নিয়ে যায়, যার পরে আমরা গুলির আওয়াজ শুনতে পাই। এদিকে অ্যানা তাকে বারবার কল করলে কল রিসিভ করে ওই কমান্ডোদের মধ্যে একজন। যেহেতু অ্যানা কিছুই জানতো না যে রোমানের সাথে কি ঘটেছে, তাই সে ফোনের ওপারে থাকা ব্যক্তিকে রোমান ভেবে বলে, তুমি তাকে এমন মেরেছো যে সে আধমরা হয়ে গেছে, এর ফলে তুমি জেলেও যেতে পারো। সাথেই অ্যানা রোমানের উপর রাগারাগি করতে থাকে তাকে চিট করার জন্য। এরপর সে একটা ট্যাক্সিতে ওঠে, যেখানে আমরা তার মধ্যেও রোমানের মতোই কিছু সিমটমস লক্ষ্য করি, যেমন অদ্ভুতভাবে ঘাড় নাড়ানো, যেমনটা রোমান করছিল। জুলিয়া অ্যানাকে ফোন করে বলে যে সেও কিছু অদ্ভুত জিনিস লক্ষ্য করছে ও তার চারপাশের লোকজন কেমন যেন অস্বাভাবিক আচরণ করছে। সে অ্যানার সাথে দেখা করতে চাইলে অ্যানা তার উপর চিৎকার করে ফোন কেটে দেয়, কারণ সে রোমান এবং জুলিয়া দুজনের উপরই খুব রেগেছিল। তখনই ক্যাব ড্রাইভার লক্ষ্য করে যে অনেকক্ষণ ধরেই একটা গাড়ি তাদের ফলো করছে, তাই সে গাড়ি থেকে নেমে তাদের সাথে কথা বলতে গেলে তারা তাকে সোজা গুলি করে দেয়। আসলে তারা অন্য কেউ নয়, সেই সশস্ত্র বাহিনী, যাদের নেক্সট টার্গেট এখন অ্যানা, কারণ তারা বুঝে গেছিল যে সে রোমানের সংস্পর্শে এসেছে। অ্যানা ভয় নিজেই ক্যাব ড্রাইভ করে পালিয়ে যায়, কিন্তু বেশি দূরে যেতে পারে না, কারণ সেনাবাহিনীর গুলিতে গাড়ির সমস্ত টায়ার পাংচার হয়ে গেছিল।
গাড়ি থেকে নেমে দৌড়াতে শুরু করলে আর্মিরা তার উপর বেশ কয়েক রাউন্ড গুলি চালায়। কিন্তু অবাক করা বিষয় হলো এটা যে এত গুলি লাগা সত্ত্বেও অ্যানার কিছু হয় না এবং সে আরও স্পিডে দৌড়ে একটা ক্লাবে ঢুকে সবাইকে বলে যে তাড়াতাড়ি পুলিশকে কল করো। কিন্তু সেখানে উপস্থিত সবাই তার এই অবস্থা দেখে ভয় প্যানিক করতে থাকে, যা দেখে অ্যানা বাথরুমে গিয়ে আয়নার সামনে দাঁড়ায়, যেখানে নিজেকে রক্তাক্ত অবস্থায় দেখে সেও প্যানিক করতে শুরু করে। জুলিয়া কল করে তাকে স্টেশন ব্রিজে দেখা করতে বলে। তখন আমরা অ্যানার চোখও গ্লো করতে দেখি, যার মানে সেও পরিবর্তন হতে শুরু করেছে। কিছুক্ষণের মধ্যেই সেখানে স্পেশাল ফোর্সের আর্মিরা চলে আসে এবং একধার থেকে সবাইকে গুলি করতে শুরু করে, যা দেখে অ্যানা বাথরুমের জানলা দিয়ে ঝাঁপ মেরে সেখান থেকে পালিয়ে যায়। রাস্তায় সে এমন আচরণ করছিল যেন সে নিজের উপর নিয়ন্ত্রণ হারিয়ে ফেলেছে। আচমকা সে রাস্তায় চলতে থাকা একটা মেয়ের উপর হামলা করে নিজের রক্ত তার গায়ে লাগিয়ে দেয়। এরপর সে আরও একজন লোকের উপর আক্রমণ করে তাকে জলে ফেলে দেয় আর তার বাইসাইকেল নিয়ে পালিয়ে যায়। যাওয়ার সময় সে পাগলের মতো হাসতে থাকে, আবার পরক্ষণেই তাকে সরিও বলে যে সে এসব নিজের ইচ্ছায় করছে না আর সে জানে না যে তার সাথে কি হচ্ছে। বলে সাইকেল নিয়ে সে সেখান থেকে স্টেশন ব্রিজের উদ্দেশ্যে রওনা হয়। তখন আমরা পুরো শহর জুড়ে সাইরেনের আওয়াজ শুনতে পাই, যার মানে ইনফেকশনটা পুরো শহরে ছড়িয়ে গেছে। ফাইনালি অ্যানা জুলিয়ার কাছে পৌঁছালে জুলিয়া তার অবস্থা দেখে ডিসাইড করে যে সে তাকে হসপিটালে নিয়ে যাবে। অ্যানাকে নিজের স্কুটিতে বসিয়ে হসপিটালের দিকে যাওয়ার পথে রাস্তায় অ্যানা আবারও পাগলের মতো আচরণ করতে থাকে। সে জুলিয়ার সারা শরীরে এবং চোখে মুখে নিজের রক্ত লাগিয়ে পাগলের মতো হাসতে শুরু করে। কখনো সে অ্যানার চুল ধরে টানে তো কখনো সে তার গলা টিপে ধরে। জুলিয়া তাকে থামতে বলে কিন্তু সে থামে না এবং তাকে কামড়াতে শুরু করে, যে কারণে জুলিয়া তাকে নিজের স্কুটি থেকে ধাক্কা মেরে ফেলে দেয়। এবার অ্যানার অদ্ভুত আচরণ দেখে জুলিয়াও ভয় পেয়ে যায়। অ্যানা আবারও তার দিকে এগিয়ে এলে ভয় জুলিয়া তাকে সরি বলে সেখান থেকে পালাতে শুরু করে আর অ্যানা তার পিছনে দৌড়াতে থাকে। সে এত স্পিডে দৌড়াচ্ছিল যেটা কোনো সাধারণ মানুষের পক্ষে সম্ভব না। জুলিয়ার মা তাকে ফোন করে বলে যে তাদের বিল্ডিংয়ে অদ্ভুত সব ঘটনা ঘটছে এবং তার হুইল চেয়ারটা কোথাও আটকে গেছে। জুলিয়া তাড়াতাড়ি নিজের বাড়ির দিকে যেতে থাকে, যেখানে অ্যানাও তাকে ফলো করছিল। অ্যানা চিৎকার করে জুলিয়াকে বলে যে সে তাকে চিবিয়ে খাবে, যা শুনে জুলিয়া আরও ভয় পেয়ে যায় এবং নিজের বিল্ডিংয়ে পৌঁছে এলিভেটরে এন্টার করে, যেটা মাঝখানেই আটকে যায়। ততক্ষণে অ্যানাও সেখানে পৌঁছে যায় এবং বিল্ডিংয়ের সবাইকে মারতে শুরু করে। লোকজনের চিৎকার শুনে জুলিয়াও লিফটের ভেতরে প্যানিক করতে থাকে। কিছুক্ষণ পর সে তার বোন অ্যালিসের আওয়াজ শুনতে পায় ও তাকে লিফটের দরজা খুলে দিতে বলে, কিন্তু অ্যালিস দরজা না খুলে জুলিয়াকে সেখান থেকে চলে যেতে বলে। তখনই সেখানে একজন কমান্ডো অফিসার এসে তাকে শ্যুট করে দেয়। এরপর সেই কমান্ডো লিফটের বাইরে থেকে জুলিয়াকে বলে, যদি তুমি ইনফেক্টেড কারোর সংস্পর্শে না এসে থাকো তবে আমি তোমাকে হেল্প করব। বলে সেই কমান্ডো এলিভেটর স্টার্ট করে দেয়। তারপর জুলিয়া 15 ফ্লোরে নিজের ফ্ল্যাটে আসলে দুটো লাশ পড়ে থাকতে দেখে। ভয় নিজের মায়ের রুমে গেলে সে দেখে অ্যানাকে, যে তার মাকে মেরে তার শরীর থেকে রক্ত খাচ্ছিল। এটা দেখে জুলিয়া ছুটে এসে লুকিয়ে পড়ে, যেখানে সেই কমান্ডো অফিসার এসে তার চোখ দেখে, এটা জানার জন্য যে সে ইনফেক্টেড কিনা। জুলিয়া ইনফেক্টেড ছিল না, তাই সেই অফিসার তাকে সেখানেই দাঁড়াতে বলে অ্যানাকে মারতে যায়, কিন্তু তাকে শ্যুট করার আগেই অ্যানা তার পায়ে কামড়ে দেয়, যার মানে এবার খুব শীঘ্রই সেও ইনফেক্টেড হয়ে যাবে। কমান্ডো অফিসার অ্যানাকে গুলি মেরে তার শরীর ঝাঁঝরা করে দেয়, যার পর সে নিজের মাস্কটা খুলে ফেলে, যেখানে আমরা জানতে পারি যে সে একজন মহিলা কর্মী। সে জুলিয়াকে বলে যে আমাদের কাছে অর্ডার আছে সেই সমস্ত মানুষকে মেরে ফেলার যারা কোনো ইনফেক্টেড ব্যক্তির সংস্পর্শে এসেছে। সাথেই সে জুলিয়াকে কিছু প্রশ্ন করে, যেমন সে কীরকম ফিল করছে, তার কি মাথা ঘুরছে অথবা সে কি আলোর প্রতি আকৃষ্ট হচ্ছে। সে জুলিয়াকে বলে যে ইনফেক্টেড কোনো ব্যক্তির রক্ত যদি তোমার শরীরে না প্রবেশ করে থাকে তবে তুমি ঠিক আছো, কিন্তু আমরা জানি যে অ্যানা জুলিয়ার চোখে মুখে নিজের রক্ত লাগিয়ে দিয়েছিল। এরপর সে জুলিয়াকে সেখান থেকে চলে যেতে বলে, কারণ কিছুক্ষণের মধ্যেই সে নিজের উপর নিয়ন্ত্রণ হারিয়ে ফেলবে। কিন্তু জুলিয়া সেখান থেকে না যেতে চাইলে কমান্ডো অফিসার তাকে অন্ধকারে থাকার উপদেশ দেয়, কারণ আলোয় তারা আরও বেশি শক্তিশালী হয়ে ওঠে। এরপর সে জুলিয়াকে নিজের বন্দুক দিয়ে ঘুরে দাঁড়াতে বলে
এবং নিজেকে শ্যুট করে নেয়, যা দেখে জুলিয়া ভয় এবং হতাশায় সেখানে বসেই কাঁদতে শুরু করে। কিছুক্ষণ পর আমরা জুলিয়াকেও ইনফেক্টেড হতে দেখি, কারণ তার মধ্যেও রোমান আর অ্যানার মতোই সিমটমস দেখা যায়। সে পাগলের মতো হাসতে শুরু করে আর তার হাসির সাথে মুভিটিরও দি এন্ড হয়। আসলে মুভির প্রথমে আমরা যেই মেয়েটিকে দেখেছিলাম সে একটি গোপন ফেসিলিটি থেকে পালিয়ে এসেছিল, যেখানে তার উপর অমানবিক পরীক্ষা চালানো হয়েছিল, যার কারণে সে ইনফেক্টেড ছিল। যদিও তার সংক্রমণের সঠিক কারণ মুভিতে স্পষ্টভাবে দেখানো হয়নি, তবে ইঙ্গিত দেওয়া হয় যে এই পরীক্ষাগুলোর ফলেই সে সংক্রমিত হয়েছে। মেয়েটির বিভ্রান্ত ও আতঙ্কিত অবস্থাই প্রমাণ করে যে সে ভাইরাস দ্বারা আক্রান্ত। কোনোভাবে নিজের প্রাণ বাঁচিয়ে সেখান থেকে পালিয়ে মেয়েটি রোমানের সংস্পর্শে আসে, যার কারণে রোমানও ইনফেক্টেড হয়ে যায় এবং সে অজান্তেই পার্টিতে যায় যেখান থেকে পুরো শহর জুড়ে ইনফেকশনটা ছড়িয়ে পড়ে। তো বন্ধুরা, এই ছিল ম্যাটস মুভির এক্সপ্লেনেশন। গল্পটা যদি ভালো লেগে থাকে তবে আমি অনুরোধ করব আমার এই ভিডিওটিকে লাইক ও চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেওয়ার। দেখা হবে আপনাদের সাথে আমার পরের ভিডিওতে।